আমরা আজকে যাব যেটা F0 F1 কণার গঠন। আমরা আগের দিন পড়ে এসেছিলাম F0 F1 দানা আমরা পড়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টিয়া আঙুলের মতন যে প্রবর্ধক, সেখানে টেনিসের র্যাকেটের নে কতগুলো দানা আছে, যে দানাগুলোকে আমরা বলে এসেছিলাম কি অক্সিজম দানাও বলে এসেছিলাম। তার মানে আমরা অক্সিজম দানাও বলতে পারি, নাহলে F0 F1 কণার দানাও বলতে পারি। আমরা গঠনটা মোটামুটি ভাবে এইরকম একটা দেখেছিলাম যে এইরকম একটা গঠন। এইরকম একটা গঠন দেখেছিলাম আমরা, এবং এই গঠনটাকে আমরা কি বলেছিলাম না, এই গঠনটাকে আমরা বলেছিলাম F0 F1 দানা। কেন না, এই অংশটাকে আমরা বলেছিলাম F0 আর এই অংশটাকে আমরা বলেছিলাম F1, যার জন্য নাম হচ্ছে F0 F1 দানা। এই যে পুরো গঠন, প্রকৃতপক্ষে এই গঠনটা পলিপেপটাইড দ্বারা গঠিত। আমরা জানি পলিপেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। এই পলিপেপটাইডকে আমরা বলি প্রোটিন। এই যে F0 বা F1 কণার কথা বলি না কেন আমরা, বা F0 F1 দানা বলি না কেন আমরা, এই F0 F1 দানা প্রকৃতপক্ষে অনেকগুলি পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত। পলিপেপটাইড মানে হচ্ছে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড, তারা পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে না পলিপেপটাইড গঠন করে। অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, আর পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন। তাহলে কি কি পলিপেপটাইড? তাহলে আমরা বলতে পারি প্রথমে যে F0 F1 দানা কতগুলি পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত। কি কি পলিপেপটাইড? তাহলে না, আমরা যদি F1 যাই, F1 কণা বা F1 দানা যাই বলি না কেন, ইংরেজিতে বলা হয় পার্টিকল, কণা বা দানা যাই বলি না কেন, এই F1 কণা তিনটি করে আলফা এবং বিটা, তার মানে তিনটি আলফা পলিপেপটাইড, তিনটি বিটা পলিপেপটাইড, একটি করে ডেল্টা গামা এপসিলন পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। তার মানে F1 কণাতে তিনটি থাকবে আলফা, তিনটি থাকবে বিটা পলিপেপটাইড, একটা থাকবে ডেল্টা, একটা থাকবে গামা, আর এটা হচ্ছে এপসাইলন। তার মানে আমরা এটাকে এই রকম বলতে পারি 3 আলফা 3 বিটা 1 ডেল্টা 1 গামা 1 এপসাইলন। তাহলে 3 3 6 1 7 1 8 1 9, তার মানে F1 কণা মোট 9টা পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। অর্থাৎ এই যে F1, এই F1 এ মোট পলিপেপটাইডের সংখ্যা কটি? মোট পলিপেপটাইডের সংখ্যা হচ্ছে 9টা। কেন? তিনটি আলফা পলিপেপটাইড,
তিনটি বিটা পলিপেপটাইড, 3 3 6টা, একটা ডেল্টা 7টা, একটা গামা 8টা, একটা এপসিলন 9টা পলিপেপটাইড দ্বারা গঠিত। F0 কণা একটি A, দুটি B এবং 12টি C পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। C পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। তারপরে আমরা কি লিখব? 1A 2B আর হচ্ছে 12C। তাহলে মোট এখানে কত হবে? 2 1 3 12 3 15। তাহলে এখানে মোট কয়টা পলিপেপটাইড আছে? না, এখানে মোট পলিপেপটাইডের সংখ্যা আছে কত? 15। তাহলে 15 আর 9 24। তার মানে F0 F1 কণা মোট 24টা পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। F0 F1 দানা কতগুলি পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত হয়? মোট পলিপেপটাইডের সংখ্যা আছে কত? 15 + 9 = 24। 15 মানে 1 2 1 3 12 3 15, 15 1 16, 1 17, 1 18, 3 21 3 24। এবার এই F0 F1 দানার গুরুত্ব কি? আমরা তাহলে একটুখানি পুরনো স্ট্রাকচারে চলে যাই। এইরকম একটা আমরা স্ট্রাকচার দিয়েছিলাম, তো আমি রাফলি একটা স্ট্রাকচার ধরে এখানে আঁকছি। আমরা এইরকম একটা স্ট্রাকচার দিয়েছিলাম। এইগুলোতে কি ছিল? এইগুলো হচ্ছে অক্সিজেন দানা, F0 F1 দানা। এটাকে আমরা কি বলেছিলাম? অন্তঃপর্দা। এটাকে আমরা কি বলেছিলাম? ভিতরের অংশকে আমরা কি বলেছিলাম? ধাত্র। আর এটাকে আমরা কি বললাম? F0 F1 দানা। আমি এইটুকু কথা বলছি, আমার এইটুকু অংশ লাগবে। ভেতরের পর্দাকে বলবো অন্তঃপর্দা। অন্তঃপর্দার ভিতরের প্রকোষ্ঠকে আমরা বলেছি অন্তঃপ্রকোষ্ঠ। তার মধ্যে যে তরল জলীয় অংশ ছিল, সেই তরল জলীয় অংশকে আমরা কি বলেছিলাম? ধাত্র। আর এটাকে আমরা বলেছিলাম F0 F1 দানা। আমরা যখন শ্বসন করব, শ্বসনে আমরা পড়ব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। শ্বসনে আমরা পড়ব ETS। ETS মানে হচ্ছে ইলেকট্রন, T মানে হচ্ছে ট্রান্সপোর্ট, S মানে হচ্ছে সিস্টেম, বা এটাকে আমরা বাংলা করলে দাঁড়ায় ইলেকট্রন পরিবহন তন্ত্র। আমরা যখন শ্বসন করব তখন শ্বসনে আমরা এই ঘটনাটা আলোচনা করব। ইলেকট্রন পরিবহন তন্ত্রে কি হয়? না, ইলেকট্রন পরিবহন তন্ত্রের একেবারে শেষের দিকে H+ আয়ন, হাইড্রোজেন আয়ন, এটা H+ আয়ন করেছি। এই H+ আয়ন অন্তঃপর্দার বাইরের থেকে অক্সিজেন দানার মাধ্যমে কোথায় আসবে? ধাত্রে। তাহলে কি বললাম? সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন তন্ত্রের শেষ প্রান্তে এখানে এটা কি? না, H+ আয়ন। এই H+ আয়ন অন্তঃপর্দার বাইরে আছে, অক্সিজেন দানার মাধ্যমে এই H+ আয়ন কি আসবে? না, কোথায় আসবে? ভেতরে আসবে। ভেতরে মানে কোথায়? ধাত্রে। তখন কি হয়? না, এক ধরনের প্রোটন চালক বল তৈরি হয়। H+ মানে কি? প্রোটন। প্রোটন তাহলে একটা স্থান থেকে কোথায় ছিল? অন্তঃপর্দার বাইরে ছিল, এসছে কোথায়? অন্তঃপর্দার ভেতরে তথা ধাত্রে এসছে। তাহলে প্রোটন এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে। তাহলে প্রোটন কি হয়েছে? ড্রাইভ হয়েছে, প্রোটন ড্রাইভিং হয়েছে। তারপরে কি হবে? না, প্রোটন চালক বলের তৈরি হবে। এবার সেই প্রোটন চালক বল ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর PI মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে 2, আমরা জেনেছি সেদিন।
আর পিআই ইনঅর্গানিক ফসফেট আরেকটা ফসফেট, তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেটে ছিল দুটো ফসফেট আর একটা অজৈব ফসফেট এসে যুক্ত হলো, তাহলে মোট কটা হলো? তিনটে, উৎপন্ন করে কি এটিপি। তাহলে এখানে যে এই প্রোটন চালক বল যে তৈরি হলো, তাহলে এই প্রোটন চালক বলের প্রভাবে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেট পিআই এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। তাহলে এটিপি তৈরি হচ্ছে। তো তৈরিকে আমরা ইংরেজিতে কি বলি? সংশ্লেষকে আমরা ইংরেজিতে কি বলি? সংশ্লেষ, সিনথেসিস। এটিপি সিনথেসিস হচ্ছে, যার জন্য আমরা এই F0 F1 কণাকে অনেক সময় এটিপি সিনথেজ বলে গণ্য করি। সিনথেজ, সিনথেজ কথাটা এসছে সিনথেসিস থেকে। তাহলে কি বললাম? এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন তন্ত্রের শেষ প্রান্তে H+ আয়ন, তার মানে প্রোটন আছে কোথায়? দেখ, অন্তঃপর্দার বাইরে আছে। এই যদি অন্তঃপর্দায়, তাহলে অন্তঃপর্দার বাইরে, তাহলে H+ আয়ন অন্তঃপর্দার বাইরে থেকে F0 F1 দানার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে আসার সময় যে প্রোটন চালক বলের সৃষ্টি হয়, তার সাহায্যে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, পিআই অজৈব ফসফেট, এ পিআই সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? এটিপি উৎপন্ন করে। তাহলে কিভাবে হলো এটা? এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এখানে দুটো ফসফেট ছিল, তার সঙ্গে আর একটা ফসফেট এসে যুক্ত হলো, এই যে পি আই মানে হচ্ছে ইনঅর্গানিক, আই মানে হচ্ছে ইনঅর্গানিক, পি মানে হচ্ছে ফসফেট, অজৈব ফসফেট। তাহলে এখানে দুটো, এখানে একটা, মোট তাহলে কটা হলো? মোট তাহলে তিনটে হলো। তিনটেকে আমরা জানি কি? তিনটেকে আমরা জানি এটিপি। তাহলে কি করলো না? এটিপি উৎপন্ন করে। এটিপি সংশ্লেষ করে। সংশ্লেষকে আমরা কি বলি? সিনথেসিস। তাই F0 F1 দানাকে এটিপি সিনথেসিস হচ্ছে বলে এটিপি সিনথেজ বলে। এই গেলাম কি আমরা F0 F1 দানার গঠন। তাহলে F0 F1 এর পরে আমরা যাব এবার মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। তার মধ্যে কি আছে? তার মধ্যে প্রোটিন আছে, এবং এই প্রোটিনের পরিমাণ কত? না, প্রোটিনের পরিমাণ হচ্ছে 60 থেকে 70%। আর কি আছে? লিপিড আছে। এই লিপিডের পরিমাণ হচ্ছে কত? না 20 থেকে 30%। যে লিপিড গুলো আছে
সেই লিপিডগুলোকে আমরা কি বলি না, সেই রকম লিপিডগুলোকে আমরা বলি ফসফোলিপিড। ফসফোলিপিড মানে লিপিড যখন ফসফরিক অ্যাসিড বা ফসফেটের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলি, ফসফোলিপিড বলি। আর কি থাকে, আরেক ধরনের যৌগ থাকে এওলিপিড, এটাকে বলা হচ্ছে কোলেস্টেরল, লিপিড থেকে উৎপন্ন হয়। আরেক ধরনের যৌগ থাকে যাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আরেক ধরনের যৌগ থাকে যার নাম হচ্ছে বিসারক। এগুলো সবই কিন্তু লিপিড বা লিপিড উদ্ভূত যৌগ, লিপিড বা লিপিড থেকে তৈরি যৌগ। তাহলে প্রোটিন থাকবে, প্রোটিনের সঙ্গে কি থাকবে, লিপিড থাকবে, তার সঙ্গে কি থাকে, ডিএনএ থাকে। এই ডিএনএ এর পরিমাণ কত, 5 থেকে 7%। আরএনএ থাকে, কি কি আরএনএ থাকে, একটা আমরা পড়বো এগুলো, একটার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ, একটার নাম হচ্ছে টিআরএনএ ট্রান্সফার আরএনএ, একটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। এই রকম আরএনএ কে আমরা বলি নন জেনেটিক আরএনএ। আমরা যখন জেনেটিক আরএনএ নন জেনেটিক আরএনএ পড়ব তখন আমরা এক ধরনের আরএনএ কে বলবো আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, এক ধরনের আরএনএ কে বলবো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এক ধরনের আরএনএ কে আমরা বলবো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এরপরে কি থাকে না, এরপরে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। কি কি উৎসেচক থাকবে না, উৎসেচক বহিঃপ্রকোষ্ঠেও থাকে আবার অন্তঃপ্রকোষ্ঠেও থাকে। প্রথমে আমরা বহিঃপ্রকোষ্ঠে যাই। বহিঃপ্রকোষ্ঠে যে সমস্ত উৎসেচক থাকে সেই সমস্ত উৎসেচকের নামগুলো আমরা পড়ি। কি কি, এটিপি সিনথেটেজ, এটিপি সিনথেটেজ, বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেজ, বানানগুলো ঠিকঠাক লিখবি, ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ ইত্যাদি। তাহলে উৎসেচক বহিঃপ্রকোষ্ঠেও থাকে আবার অন্তঃপ্রকোষ্ঠেও থাকে। বহিঃপ্রকোষ্ঠে মেনলি থাকে এটিপি সিনথেটেজ আর থাকে বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেজ। আমরা এবার অন্তঃপ্রকোষ্ঠে যে সমস্ত উৎসেচকগুলো আছে সেই সমস্ত উৎসেচকগুলো যাব। তাহলে এরপরে আমরা যাব অন্তঃপ্রকোষ্ঠে বর্তমান উৎসেচক। এবার অন্তঃপ্রকোষ্ঠে যে সমস্ত উৎসেচকগুলো আছে সেই সমস্ত উৎসেচকগুলো কি কি, তার বিভিন্ন ধরনের উৎসেচক আছে এবং এই সমস্ত উৎসেচকগুলো আমরা মনে রাখবো সবাত শোষণের যে ক্রেবস চক্র হয় সেই ক্রেবস চক্রগুলো পরিচালনা করে।
স্বভাত শোষণের একটা পর্যায় আছে ক্রেবস চক্র, যে ক্রেবস চক্র সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্র যখন সম্পন্ন হয় তখন তাকে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক প্রয়োজন হয়। সমস্ত প্রকার উৎসেচক মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে আছে। কি কি? অ্যাকোনাইট্রেজ বলে একটা উৎসেচক, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, একটা উৎসেচক, ফিউমারেজ একটা উৎসেচক, ম্যালিক ডিহাইড্রোজিনেজ একটা উৎসেচক, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ একটা উৎসেচক, অক্সালো সাকসিনেট ডিকার্বক্সিলেজ একটা উৎসেচক। এইরকম বিভিন্ন ধরনের উৎসেচক যারা ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত উৎসেচক অন্তঃপ্রকোষ্ঠে বর্তমান। তাহলে এই গেল কি না মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান। আমরা মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভরশীল কোষীয় অঙ্গাণু বলা হয়, ইংরেজিতে বলা হয় সেমি অটোনমাস। কেন সেমি, কেন অর্ধ স্বনির্ভরশীল, কেন না এই কোষীয় অঙ্গাণু পুরোটা কিন্তু কোষের উপর নির্ভরশীল নয়। তার কারণ হচ্ছে কোষে যে সমস্ত উপাদানগুলো আছে বা কোষের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মাইটোকন্ড্রিয়ারও আছে। কেন কি? এক নম্বর, যে এই কারণগুলোর জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে বলবো অর্ধ স্বনির্ভরশীল কোষীয় অঙ্গাণু। সেই কারণগুলো কি কি? না মাইটোকন্ড্রিয়া স্বপ্রজননশীল। মাইটোকন্ড্রিয়া কোষ যেমন বিভাজিত হয়ে অপত্য কোষ গঠন করে, মাইটোকন্ড্রিয়া থেকেও অপত্য মাইটোকন্ড্রিয়া গঠিত হয়, যার জন্য অর্ধ স্বনির্ভরশীল। আর কি? মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ বর্তমান, এবং এই ডিএনএ কে আমরা কি বলি না এই রকম ডিএনএ কে আমরা বলি এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আমরা জানি যে ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমে, কিন্তু মাইটোকন্ড্রিয়ায়ও ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ায় যে ডিএনএ থাকে সেই রকম ডিএনএ কে আমরা বলি কি এমটি ডিএনএ। 3 নম্বর, মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন প্রকার আরএনএ বর্তমান। আমরা বলে এসেছি আগে আরআরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ। আমরা আরেকটা বলবো, মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোম বর্তমান, এবং এই রাইবোজোমের প্রকৃতিগত, এই রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 55S। আমরা
প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম পড়ে এসেছি 70S, আমরা ইউক্যারিওটিক কোষের রাইবোজোম পড়ে এসেছি 80S। আমরা আজকে জানলাম ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোমের প্রকৃতি হচ্ছে কত? 55S। তাহলে আমরা এই মাইটোকন্ড্রিয়া শেষ করলাম। আর আমরা তো আগের দিন কাজ বলে এসেছি যে মাইটোকন্ড্রিয়া সবাত শোষণ সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে ইত্যাদি। আমরা এরপরে আরেকটা কোষীয় অঙ্গাণু চলে যাচ্ছি, যে কোষীয় অঙ্গাণুকে বলা হচ্ছে গলগি বস্তু বা গলগি বডিজ, সংক্ষেপে আমরা বলি জিবি। গলগি বডিজ বা গলগি বস্তু, এই নামটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে প্রযোজ্য। গলগি বডি এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা বলি, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডিকে আমরা কি বলি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। প্রাণী কোষের ক্ষেত্রে যে কোষীয় অঙ্গাণুর নাম গলগি বডি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই একই কোষীয় অঙ্গাণু, একই গঠন, একই কাজ, তার নাম হচ্ছে কি? ডিকটিওজোম। একই জিনিস। এর নামকরণ কে করেন? যে বিজ্ঞানী নামকরণ করেন, সেই বিজ্ঞানীর নাম অনুসারে তার সম্মান রক্ষার্থে একে আমরা গলগি বডিজ বলি। বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ক্যামিলিও গলগি। বিজ্ঞানী ক্যামিলিও গলগি পেঁচার স্নায়ু কোষকে একটা রঞ্জক দিয়ে রঞ্জিত করেছিলেন। আমরা রঞ্জক মানে যে পদার্থ দিয়ে রং করা হয়, রঞ্জিত করা হয়, সেই পদার্থকে আমরা বলি কি? রঞ্জক। যে পদার্থ দিয়ে কোনো কোষকে রঞ্জিত করা হয়, রং করা হয়, তাকে আমরা বলি রঞ্জক পদার্থ। এইরকম একটা রঞ্জক পদার্থের নাম হচ্ছে অসমিয়াম টেট্রাক্সাইড। অসমিয়াম টেট্রাক্সাইড দ্বারা রঞ্জিত করে গলগি বস্তুর নামকরণ করে। বিজ্ঞানী ক্যামিলিও গলগি এর পর্যবেক্ষণ করেছিলেন বলে, নামকরণ করেছিলেন বলে তার সম্মান রক্ষার্থে কি বলা হয়? গলগি বডি। গলগি বডি কি না? গলগি বডি মেইনলি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে থাকে। কতগুলি চ্যাপ্টার থলি আর কতগুলি গোলাকার অংশ নিয়ে গঠিত হবে, যারা একক পর্দা পরিবেষ্টিত। আমরা কিন্তু আগে যখন মাইটোকন্ড্রিয়া পড়েছি, মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বি-একক পর্দা পরিবেষ্টিত। বাইরের দিকে কি ছিল? দুটি একক পর্দা ছিল। এখানে কিন্তু একটি মাত্র একক পর্দা। যখন আমি গঠন করব তখন আমরা বলবো যে একটি মাত্র একক পর্দা বিশিষ্ট গঠন, এবং যাদের প্রধান কাজ হচ্ছে কি? কোষীয় ক্ষরণে সাহায্য করা। তাহলে যদি আমি জিনিসটাকে গুছিয়ে বলি, তাহলে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থিত চ্যাপ্টার থলির ন্যায় এবং গোলাকার কতগুলি গঠনের সমন্বয়ে গঠিত একক পর্দা বিশিষ্ট যে কোষীয় অঙ্গাণু কোষীয় ক্ষরণে সাহায্য করে, তার নাম হচ্ছে কি? গলগি বডি। তাহলে নিউক্লিয়াসের কাছে থাকবে
একক পর্দা পরিবেষ্টিত হবে, চ্যাপ্টার থলির মতন আর গোলাকার কতগুলো অংশ নিয়ে গঠিত হবে, প্রধান কাজ হবে কোষীয় ক্ষরণে সাহায্য করা। তাহলে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত চ্যাপ্টার থলির ন্যায় এবং গোলাকার গঠনের সমন্বয়ে গঠিত একক পর্দা পরিবেষ্টিত যে কোষীয় অঙ্গাণু কোষীয় ক্ষরণে মুখ্য ভূমিকা পালন করে তাদের গলগি বডিজ বলে। আমি আর গলগি বডিজ বললাম না, গলগি বডিকে আমরা সংক্ষেপে কি বলি না জিবি বলি। এইবার গলগি বডি কোষের মধ্যে যেখানে আছে তার চারপাশে যে সাইটোপ্লাজম, আমরা তো বলেছি যে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে, গলগি বডি যে জায়গায় আছে তার পাশে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমে কিন্তু অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এই যে জোন, এই যে অঞ্চল যেখানে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না তাকে আমরা বলি জোন অফ এক্সক্লুশন। দুটো কথা ইংরেজিতে আছে, একটা হচ্ছে ইনক্লুশন, একটা হচ্ছে এক্সক্লুশন। ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, আর এক্সক্লুশন মানে হচ্ছে বাইরে বের করে দেওয়া। তার মানে কিছু থাকে না মানে কি, নিশ্চয় সেটা অন্তর্ভুক্ত হবে না, সেটা বাইরে কি হবে, বেরিয়ে যাবে। তাহলে সাইটোপ্লাজমের যে অংশে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না তাকে আমরা বলবো কি জোন অফ এক্সক্লুশন। তাহলে এরপরে আমরা যেটা যাব সেটাকে আমরা বলবো কি না জোন অফ এক্সক্লুশন। তাহলে জোন অফ এক্সক্লুশন কাকে বলবো না গলগি